দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আসলে আলাপ আলোচনা করার চেষ্টা করি, একই সঙ্গে বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি আমন্ত্রিত অতিথিদের। দুঃসংবাদের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ যাচ্ছে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জে মসজিদে 6টি এসির বিস্ফোরণে 37 জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, এবং সেখানে এখন পর্যন্ত যে খবর 21 জন আসলে জীবন মৃত্যুর সন্দেহক্ষণে থেকে না টিকতে পেরে মারা গেছেন। এখন পর্যন্ত টিকে আছেন 16 জন। তাদের অবস্থা খুব বেশি ভালো না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন যে মসজিদের আশপাশে অনেক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব গ্যাস সংযোগ আসলে কিভাবে আসলো সেই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে গ্যাস লাইনের উপরেই বা মসজিদ কিভাবে নির্মাণ করা হলো, এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। একই সঙ্গে যে ঘটনা ইউএনের উপর হামলা, সেখানে যেটি আসলে বলা হচ্ছে যে উদ্দেশ্য ছিল চুরি, র্যাব যেমনটা গতকাল বলেছে, যেটি আসামিরা যেমনটা আসলে দাবি করেছে। র্যাব বলেছিল যে ইউএনের উপর হামলাকারীদের উদ্দেশ্য ছিল চুরি, কিন্তু বাংলাদেশ যে সিভিল চুরি আসলে সেটিতে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ দাবি করা হচ্ছে সেই জায়গায় একমত হতে পারছে না যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন। আমরা এইসব বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন হারুনা রশিদ, নির্বাহী সম্পাদক বাংলা ট্রিবিউন। একই সঙ্গে আছেন তৌহিদুল হক, সহকারী অধ্যাপক সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। হারুন রশিদ, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। আমরা একটু নারায়ণগঞ্জের ঘটনা দিয়ে শুরু করতে চাই, যেটি আসলে এখন পর্যন্ত খুবই দুঃসংবাদ। 21 জন মারা গেছে এবং এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে 16 জন, এবং তারাও আসলে খুব বেশি ভালো অবস্থায় নেই, চিকিৎসকরা তেমনটা বলেছেন। একটা বিষয় জানতে চাই, প্রতিবারই আসলে এরকম দুর্ঘটনা ঘটলে যেটি হয় যে কারণ খোঁজার চেষ্টা হয়, গাফিলতি কার সেই বিষয়গুলো সামনে আনার চেষ্টা হয়। এই বিষয়গুলো কেন আসলে আগে করা যায় না? আগে করা যায় না, খুব স্বাভাবিক বিষয় যে আগে আমরা এগুলো খোঁজ খবর রাখিনি। আপনি আগে প্রশাসনকে প্রশ্ন করার আগে আমাদের সাংবাদিকদের প্রশ্ন করুন যে এই ধরনের গ্যাস লাইন নিয়ে যখন ঘটে ঘটনা, তখন আমরা অনেক রিপোর্ট করি। আমরা কি সারা বছর ধরে এই ধরনের গ্যাস লাইন নিয়ে আদৌ কোনো প্রতিবেদন করি? তাহলে সেই প্রশ্নটির জবাবে আমি কি বলবো সাংবাদিক হিসেবে? না, করি না। তাহলে এখানে আসলে মূল আমাদের বিষয়টাই হচ্ছে যখন একটা ঘটনা ঘটে তখন সেটা নিয়ে আমরা সক্রিয় হই, নানা রকম কথাবার্তা বলি, এবং কয়েকদিন পর সেটি আর আমাদের মনে থাকে না। এখন তাহলে সেখানে দায় দায়িত্ব তো যারা এর সাথে দায়িত্ব পালন করেন তাদের সবচেয়ে বেশি। আপনি একটু আগেই আপনাদের যে খবর আপনারা পরিবেশন করেছেন, সেখানে কিন্তু স্পষ্টই বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে এই ধরনের ত্রুটিপূর্ণ এবং অবৈধ গ্যাস লাইন কিভাবে থাকে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি আরো গ্যাস লাইন বিস্ফোরণ, সেখানে গ্যাস লাইনে অসংখ্য ছিদ্র। তো এগুলো তো আসলে এই কারণেই ঘটে যে এটা রক্ষণাবেক্ষণ হয় না, এবং অবৈধ গ্যাস লাইন যেটা, এটা তো দুর্ঘটনার আরো অনেক বড় কারণ হয়। এখন এখানে 21 জনের মারা গেছে, আমরা হয়তো বা কয়েকদিন এটা নিয়ে খুব কথাবার্তা বলবো, তারপরে কি আমরা আর খোঁজ রাখবো? আসলে মানুষের জীবন তো এভাবে যেতে পারে না। সেই জায়গা থেকে শুরু করে এই যে আমরা দুর্ঘটনা বলি, তো বলি দুর্ঘটনা, কিন্তু এটা তো অবহেলা জনিত। মানে এটা যদি ঠিক মতো গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ করা হতো বা সেটি যদি যথেষ্ট মানে নিরাপদ থাকতো, তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না। তো দুর্ঘটনা বলতে একটি শব্দ আছে, সারা বিশ্বে আছে, আমাদের দেশেও আছে, এবং সেই সুযোগ, সেই জায়গাটাতে হয়তোবা আমরা দুর্ঘটনাগুলি চালিয়ে দিই, কিন্তু আসলে এটি একদম স্রেফ দুর্ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এতগুলো মানুষের জীবন এত সহজ ব্যাপার। হারুন রশিদ, আমি একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই নারায়ণগঞ্জে অনেকবার সংবাদ কভার করতে গিয়েছেন। আমি জানতে চাই নারায়ণগঞ্জ, বিশেষ করে নারায়ণগঞ্জে আসলে ঢাকা শহরে তো অবশ্যই আছে এবং এসব খবরে বিভিন্ন সময় এসেছে, নারায়ণগঞ্জে বিশেষ করে আমি নিজেও বেশ কয়েকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। অসংখ্য অবৈধ গ্যাস লাইন আছে এবং সেটি কিন্তু কর্তৃপক্ষের নজরের বাইরে নয়, জেনে শুনেই এরকম গ্যাস লাইনগুলো সংযোগ দেওয়া হচ্ছে, এবং মাঝে মধ্যে যে ঘটনা সেটিও নাই। বড় বড় এরকম দুর্ঘটনা ঘটলে আসলে বিষয়গুলো আসলে বেশি সামনে আসে। অবহেলা কেন? এই যে বিষয়গুলো অবৈধ গ্যাস সংযোগ যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নজরের বাইরে নয়, আসলে নজরের বাইরে নেন। এই যে অবৈধ গ্যাস সংযোগ, এটি কিন্তু পাবলিক সরাসরি যারা গ্যাস সংযোগ নেয় তারা কিন্তু সরাসরি এটা নেন না। এটা তিতাসের সাথে যারা কাজ করেন বা গ্যাসের সাথে যারা কাজ করেন তাদের কোনো না কোনো পক্ষ জড়িত। আপনি তো কয়েক বছর আগে তো খবরে দেখেছিলেন যে
বেশি দিন না, 2-1 বছর হবে, যে এরকম অবৈধ গ্যাস সংযোগের জন্য আলাদা প্লাস্টিক পাইপও ব্যবহার করা হয়। মানে কি ভয়ঙ্কর একটা জি জি। বিষয়। মানে এটি হচ্ছে যে এটা বিষয়টি হচ্ছে যে এই যে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়, এই অর্থটা কিন্তু সরকার পায় না। যারা সংযোগ স্থাপনে সহায়তা করে, যারা গ্যাস সংযোগ নেয়, মনে করবেন না তারা কিন্তু কোনো অর্থ দেয় না, তা না, তারা কিন্তু দেয়। তো ওই যে অসৎ কর্মচারী, অসাধু কর্মচারী, তারা নিজেদের ব্যক্তিগত তহবিলে এই টাকাটা নেওয়ার জন্য, সরকারকে ঠকিয়ে নিজেরা লাভবান হওয়ার জন্য এই অবৈধ গ্যাস সংযোগগুলো তারা করে দেন। এবং যারা এটা নেন তাদের দুইটা কারণ ঘটে এই নেয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে গ্যাস সংযোগ পাওয়ার দীর্ঘসূত্রিতা, সেকেন্ড আর একটা হচ্ছে এই অবৈধ যখন সংযোগ নেন তখন যে গ্যাসের যে বিল তার চেয়ে একটু কমে তারা পান। একটা হচ্ছে কয়েকটা একটু সস্তা, আর একটা হচ্ছে সহজে বৈধভাবে না পাওয়া। আর ওই যে একটি চক্র রয়েছে যারা এভাবে দিতেই বেশি উৎসাহী, তাদের কাছে কিন্তু বৈধ সংযোগ নিতে গেলে আপনাকে কিন্তু অনেক ঘাটের জল খেতে হবে, কিন্তু অবৈধ সংযোগ নেবেন তাহলে কিন্তু সহজেই পেয়ে যাবেন। তো এটা দুঃখজনক যে অবৈধটা সহজ, কিন্তু বৈধটা এখানে খুব কঠিন, জি আর যার জন্য প্রাণ দিতে হয় এরকম মানুষকে। জি, অনেক ধন্যবাদ হারুন রশিদ। আসবো আপনার কাছে আবারও অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে আসতে চাই। হাফিজুর রহমান কার্জন, যেটি স্পষ্ট যে মানে এখানে অসংখ্য অবৈধ গ্যাস লাইন আছে এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজেও বলেছেন যে কিভাবে আসলে গ্যাস লাইন এখানে আসলে সেই বিষয়টি তারা আসলে খতিয়ে দেখছেন, কারা গ্যাস লাইনগুলো দিয়েছেন। একই সঙ্গে মসজিদের নির্মাণই বা এই গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ কিভাবে হলো সেই বিষয়টিও আসলে দেখার কথা তিনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে একটা বিষয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে মসজিদের নিচে যে লিকেজ গ্যাস লাইন ছিল সেটি সরাতে মসজিদের কর্তৃপক্ষ অনুরোধ করেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষকে, কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই লাইনটি সরায়নি, উল্টো 50,000 টাকা ঘুষ দাবি করেছিল। সব মিলিয়ে আসলে বলতে চাই যারা কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে যদি এরকম অবহেলা আসে তাহলে তো এরকম ঘটনা আরো সামনে অপেক্ষা করছে হয়তো। ধন্যবাদ। মানে বিষয়টা হয়েছে যে আমার উপরে অনেকেই হয়তো বা বিরক্ত হবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন সচেতন নাগরিক হিসেবে জি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমরা পরিকল্পিতভাবে কোনো কাজ করি না, করতে পারি না, এবং বড় বড় অনেক কিছু আপনি দেখবেন অ্যাডহক। হ্যাঁ, আমাদের সামনে যখন যেটা আসে তখন সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, তারপরে সেটা দৃষ্টির সামনে থেকে হারিয়ে গেলে তারপর আর সেটার আর কোনো খোঁজ খবর থাকে না। এখন আরেকটা বিষয় আপনি দেখেন যে আমাদের এখানে এত বেশি গোজামি, এত বেশি অসঙ্গতি। আমি আপনাকে একদম ঘটনা ধরে ধরে বলি, রানা প্লাজাতে যে ঘটনাটা হলো তারপরে জানা গেল যে রাজুক যে ওখানে অনুমোদন দিয়েছে, তারপর বিল্ডিং কোড কোনো কিছু ঠিকভাবে মানা হয় না। চুরিহাট্টাতে যে আপনার অগ্নিকাণ্ড হলো, 133 জনের বেশি পুড়ে কয়লা হয়ে গেল, তারপরে জানা গেল যে ওই অব্যবস্থার জন্য সেটা হয়েছে। চুরিহাট্টার মতো যে এখনো পুরাতন ঢাকাতে যে ওরকম এখনো অনেক মানে ব্যবস্থাপনা আছে, ওরকম যে বিষয়গুলো আছে সেগুলোকে সরানো হয়েছে। আপনি বনানীতে যে অগ্নিকাণ্ড হলো তারপরে আমরা দেখলাম যে কি কি অনিয়ম। হ্যাঁ, আপনি ক্যাসিনো যখন হলো, ক্যাসিনো ধরার পরে আমরা জানলাম যে ক্যাসিনো বিষয়ে কোনো আইন নাই, পুরো বিষয়টা অবৈধ। শত শত কোটি টাকা যারা ক্যাসিনোটা চালান সেটা আবার নানা চ্যানেলে প্রভাবশালী ব্যক্তিদের কাছে চলে যায়। 100 গজের ভিতরে পুলিশের 100 গজের ভিতরে, থানার 100 গজের ভিতরে ক্যাসিনো কর্মকাণ্ড চলে। আপনি কয়টা ধরবেন? আপনি দিনের বেলা একটু রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তা দিয়ে হাঁটার মধ্য দিয়ে আপনি নারায়ণগঞ্জ, ঢাকা, দেশের বিভিন্ন জায়গাতে যে সমস্ত একটু ঘনবসতিপূর্ণ এবং গলি, সেই গলির ভিতর দিয়ে আপনি হাঁটেন, আপনি বিদ্যুতের তারগুলো দেখেন, বিদ্যুতের তারগুলো যেভাবে একটার পরে আরেকটা আপনার সুবিন্যস্ত করে দেয়া হয়েছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং আমাদের এখানে প্রতিটা বাসায় যেভাবে আপনার যে ইলেকট্রিসিটি নেওয়া হয়, গ্যাস নেওয়া হয়, পানি একটা তো বৈধভাবে নেওয়া হয়, আরেকটা যেন হারুন বললেন জি যে আপনার বৈধ এটার বাইরেও। ডক্টর হাফিজুর রহমান কার্জন, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি একটু জানতে একটা জিনিস বুঝতে হবে যে সরকারের একটা প্রধান কাজ হচ্ছে রেগুলেট করা। আমাদের এখানে রেগুলেটরি অর্গানাইজেশন গুলো কিন্তু দুর্বল। এই যে আপনার একটা মসজিদে সেখানে আপনার দিনের পর দিন এই যে তাদের এসিতে গ্যাস লিক করছে, সেটা কমপ্লেন করা হয়েছে তিতাসকে, তারা দিনের পর দিন এটা হয়েছে, তারা সেটার দিকে কোনো কর্ণপাত করেন না। এবং এরকম অসংখ্য পাবেন। একটা ঘটনা হওয়ার পরে আপনি তদন্ত কমিটি করছেন, কিন্তু তারপরেও আমার হয়তো বা এতটা কষ্ট লাগতো না। এই যে এতগুলো প্রাণ,
মানে এরা যদি ছোটখাটো আহত হয়ে বেঁচে যেতে, তাহলে আমরা ঠিক আছে একটু সান্ত্বনা দিতাম যে না, অল্পের উপর দিয়ে তারা জানমাল রক্ষা পেয়েছে। কিন্তু এই যে এতগুলো প্রাণ, এই যে আমাদের অবহেলার কারণে, এইটাকে শুধুমাত্র আপনি দুর্ঘটনা বলে করবেন? তো এরকম দুর্ঘটনায় তো আমাদের মানুষ, মানে সেই রানা প্লাজা থেকে শুরু করলে, তারপর তাজরিন গার্মেন্টস থেকে শুরু করলে, তারপরে আপনার চুড়িহাট্টার কথা যদি আমরা বলি, আমরা যদি বনানীতে জি, যেটা আপনি বলছিলেন অগ্নিকাণ্ড হয়েছিল, অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান, আমি ইউনাইটেড হসপিটালে কিছুদিন আগে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো কর্তৃপক্ষের কথা একই সঙ্গে বলেছেন, কিন্তু প্রত্যেক ঘটনায় মানে এইসব বিষয়গুলোরই তো আসলে প্রত্যেকটিরই কর্তৃপক্ষ আছে, তারা কেন আসলে দেখভালটা ঠিকমতো করতে পারেন না? বাধাটা কোথায় আসলে? কর্তৃপক্ষ মানে একটা প্রতিষ্ঠান, একটা ধরেন যে তিতাস, জি। একটা তিতাস গ্যাস একটা প্রতিষ্ঠান, তাদের যে কাজগুলো করার কথা সেই কাজগুলো তারা করেন না, কিংবা তারা দুর্নীতির বিনিময়ে এমন অনেক কিছু করেন যাতে করে ওই যে হারুন যেটা বললেন যে আপনার প্লাস্টিকের দিয়ে আপনার লাইন নিয়ে যাওয়া হচ্ছে, সেটা যথেষ্ট ঝুঁকি, তাতে করে টাকাটা সরকারের কাছে যায় না, এটা যায় তিতাসের যে আপনার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তাদের কাছে। হ্যাঁ, এবং সেইটাকে দেখভাল করারও কেউ নেই। আপনি যে একটা প্রতিষ্ঠান ঠিকঠাক ভাবে চলছে কি, একটা প্রতিষ্ঠান যদি ঠিকঠাক ভাবে চলে তাহলে পরে তো কোনো কিছু হওয়ার কথা। জি, অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, আমরা আপনার কাছে আবার আসবো, অনেক ধন্যবাদ। আমরা একটু ঘটনাস্থলে যেতে চাই। সেই দুর্ঘটনা কবলিত যে মসজিদ, যেখানে 6টি এসি বিস্ফোরণ হয়েছে এবং 21 জন এর মধ্যে মারা গেছে, পাশের মসজিদের আছেন আসলে আমাদের সহকর্মী তৌহিদ শান্ত। এই রাতে আমরা একটু তার কাছে যেতে চাই, কি অবস্থা সেখানে। তৌহিদ শান্ত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু সবশেষ পরিস্থিতি সেখানকার একটু জানতে চাই আপনার কাছ থেকে, কি দেখছেন, কি হচ্ছে সেখানে এখন? লাবণ, যে 21 জন মারা গিয়েছেন তাদের সর্বশেষ 20 এবং 21 এই দুই সংখ্যা যাদের পেছনে আছেন, একজন হলো যে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মসজিদটিতে দুর্ঘটনা হয়েছে, সেই মসজিদের ইমাম সাহেব, তিনি আব্দুল মালেক, তিনি তার জানাজার প্রস্তুতি নিচ্ছে। ওই এলাকারই এটাকে বলা হয় তল্লা বড় মসজিদ, সেই বড় মসজিদে জানাজার প্রস্তুতি চলছে এবং এলাকার বিপুল সংখ্যক মানুষ এই জানাজায় যোগ দিয়েছেন। এই রাতেও তারা এসে যোগ দিয়েছেন। অর্থাৎ বাইতুস সালাত জামে মসজিদের যিনি ইমাম, সেই ইমামের মরদেহ কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছেছেন। নামাজের জানাজা শুরু হয় 12:30টায়। এটি হলো এখানকার সর্বশেষ যে পরিস্থিতি। বাইরে আরেকটি জানাতে পারি যে জি, তৌহিদ শান্ত, আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন আজকে সারাদিনই অনেকেই সেখানে পরিদর্শনে গেছেন, একটা বিষয় জোর দিয়েছে যে লিকেজ গ্যাস লাইন থেকে এরকম ঘটনা ঘটতে পারে। আবার অনেকে বলছেন যে 6টা এসি বিস্ফোরণ হয়েছে, এসিরও বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সাধারণ মানুষ কি বলছেন এবং তাদের দাবিটা কি? আসলে এখনো অসংখ্য অবৈধ গ্যাস লাইন কিন্তু মানে নারায়ণগঞ্জ জুড়েই আছে। একটু জানতে চাই সাধারণ মানুষের দাবি প্রত্যাশা সম্পর্কে। হ্যাঁ, সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছিলাম, তারা কিন্তু ঠিক এই মুহূর্তে তারা আসলে বলতেই চাচ্ছেন এবং তারা বিশ্বাস করেন যে এটি আসলে গ্যাস লাইন থেকে এই ঘটনাটি ঘটেছে। এবং তারা বলছেন যে মসজিদের পক্ষ থেকে তারা এলাকাবাসী বারবার এই গ্যাস লাইনটি মেরামত করার কথা বলেছিলেন, কিন্তু সেটি করা হয়নি। এবং সে কারণেই এই যে ভয়াবহ দুর্ঘটনা, এটির জন্য পুরোটাই সেই কারণেই হয়ে থেকেছে এবং সেটাই তারা দাবি করছেন যে গ্যাস লাইনের থেকে এই আগুনটি এই ভয়াবহ আকার ধারণ করলো। আর এসির যে বিষয়টি, সেটি বিদ্যুৎ লাইনের জন্য আপনি জানেন যে ডিপিডিসি একটি কমিটি গঠন করেছে। তারা এখনো বলেনি যে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত। আগামীকালকেও তারা আসবে, এই সকাল 10টা থেকে এখানে তারা আবারও কাজ করবে। ডিপিডিসির যে কমিটি হয়েছে, অসংখ্য ধন্যবাদ এই রাতে আসলে আমাদের সঙ্গে নিউজরুম সংলাপে যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই থাকুন, আমরা পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই তৌহিদুল হক, সহকারী অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। তৌহিদুল হক, নিশ্চয়ই শুনছিলেন আপনি আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম। এবারও আসলে 4-5টি কমিটি গঠন করা হয়েছে তদন্ত, মানে কি কারণে এরকম একটু দুর্ঘটনা ঘটলো, ফলাফল যেটি আপনি নিজেই দেখছেন, 21 জন মারা গেছে, আরও যে 16 জন হাসপাতালে ভর্তি, তাদের অবস্থাও খুব বেশি ভালো না।
কিন্তু পরবর্তীতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে সেজন্য কি ধরনের তাগিদ আপনার থাকবে? ঢাকা শহরের অবস্থা যদি আপনি একবার চিন্তা করেন, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, তারের ছড়াছড়ি, আমরাই বা কতটা নিরাপদ, সেজন্য কি করণীয় দেখেন? তহিদুল হক। প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই আমার দুজন সহ আলোচক, সম্মানিত অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন এবং আমার প্রিয় বড় ভাই হারুন রশিদ। আপনি যেমনটা বলছেন যে আসলে কিছু শব্দ থাকাতে বাংলাদেশের জন্য বা আমাদের জন্য কিংবা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন তাদের জন্য খুব সুবিধা হয়, যেমন দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এই শব্দগুলো আমাদের অনেক ঘটনা থেকে দায় মুক্তি দেয় অথবা আমাদের পরিত্রাণ দেয় বা মুক্তি দেয়। দেখুন, বাংলাদেশে যে ঘটনায় ঘটুক সেই ঘটনাকে আমরা শুরুতে একটি বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা বা এটি আসলে অসাবধানতাবশত বিষয়টি ঘটেছে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আমরা বিষয়টিকে সহজ করে দিই। আমি যদি খুব কঠিন ভাবে বলার চেষ্টা করি তাহলে এভাবে আমি বলতে পারি যে বাংলাদেশের এখন যে অবস্থা দাঁড়িয়েছে, শুধু মসজিদে যে ঘটনাটি ঘটেছে সেটি গ্যাসের কারণেই হোক অথবা এসির বিস্ফোরণই হোক, বাংলাদেশে সার্বিক প্রেক্ষাপটে আমরা ঘটনা ঘটার অপেক্ষায় থাকি। এটি বাংলাদেশের আপনি একেবারে ৭৫ পরবর্তী থেকে শুরু করে কিংবা বিগত ১৫-২০ বছরের যদি আপনি প্রেক্ষাপট চিন্তা করেন একই অবস্থা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় যে কথাটি বলবো এরপরে আপনার প্রশ্নে আসি, সেটি হলো কোনো একটি দেশের জনসংখ্যা যখন বেশি হয় সেটি কোনো কোনো দেশের জন্য সম্পদে পরিণত হয় যদি সেই জনসংখ্যাকে আমরা সঠিকভাবে নিয়ম কানুনের মধ্যে কাজে লাগাতে পারি, নাগরিক হিসাবে তৈরি করতে পারি। কিন্তু বাংলাদেশের জন্য হয়ে গেছে যে একটি বিপদ। আজকে এই ২১ জন মৃত্যুবরণ করেছে, ১৬ জন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা চিকিৎসক ছিলেন তাদের স্টেটমেন্ট আমি লক্ষ্য করেছি এবং শুনেছি, তারা বলেছেন যে এখনো যারা হসপিটালে আছে প্রত্যেকটি আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছে। এখন ধরুন, এবং আমি আরেকটি ঘটনা বলি যে এক কিশোর নামাজ পড়তে গিয়ে তিনি নিহত হয়েছেন। তার মায়ের যে আকুতি, তার যে আবেদন তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার, এই মায়ের কাছে কিংবা যে পরিবার তার সদস্যদেরকে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে হারালো, এদের কাছে রাষ্ট্র বা সরকারের যে জবাব কি হবে বা একজন নাগরিক হিসাবে আমার যে বলার কি হবে, বা আপনি অন্যান্য পেশাগত জায়গা থেকে বলুন, তিতাস গ্যাসটি আমরা দায়ী করি, তাদের জায়গা বলার যে জবাবের যে বিষয়টি, জবাবদিহিতার কিন্তু আসলে কোনো সুযোগ নাই। আজকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, আমার দুজন সম্মানিত আলোচকও নিশ্চয়ই খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটি নিউজ ঘুরে ফিরে অনেকেই দেখছেন, অনেকেই কমেন্টস করছেন, সেটি হচ্ছে যে তিতাসের যারা মানে অবৈধ কর্মকাণ্ডের সাথে যে সমস্ত কর্মকর্তারা জড়িত তারা কিন্তু ঘুষ খায় কেজিতে, ঘুষ নেয় কেজিতে, তারা টাকা গণনা করে নেয় না, কেজি হিসাবে তারা ঘুষ নেয়। ওখানে যদি অবৈধ সংযোগ থেকে থাকে নিশ্চয়ই সেটি অবৈধ সংযোগ থেকে এই ঘটনাটি ঘটেছে। সেই অবৈধ সংযোগটি কিভাবে হলো? আমি কিন্তু একচেটিয়া ভাবে বা একপক্ষীয় ভাবে আমরা সবসময় অথরিটিকে দোষারোপ না করে আমরা যারা নাগরিকের কিছু এখানে কিন্তু করণীয় রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের মসজিদ কমিটিগুলো, আমরা যদি বলি যে এই ইতিহাস বাংলাদেশে ১৫-২০ বছর ধরে শুরু হয়েছে, মসজিদ কমিটিতে যারা এর আগে দায়িত্ব পালন করতেন তাদের নিয়মিত নামাজ পড়তে হতো, কোনো না কোনো ভাবে তারা ধর্মীয় কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতো। কিন্তু আমরা দেখলাম তার একটা নতুন একটা ইনভেনশন শুরু হলো যে এলাকার প্রভাবশালী অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গরা মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত হলেন। তো আমি জানি না ওই নারায়ণগঞ্জের যে মসজিদটি আছে সেখানের কমিটির কি অবস্থা, নিশ্চয়ই তারা এই অবৈধ সংযোগের ব্যাপারে অথবা নিশ্চয়ই তারা তিতাসের সাথে কথা বলেছে। যদি সেই মসজিদ কমিটি শুধু কি কথা বলে বিষয়টিকে ক্ষান্ত করেছে, বা সেখানে মসজিদ কমিটিতে যারা ছিল তারা তো আরো ব্যবস্থা নিতে পারতেন। আরেকটি ব্যাপার হলো যে এই আপনি আমাদের যে আপনি যদি এসি থেকে ধরুন, যদি আমি একটু জানতে চাচ্ছিলাম তহিদুল হক, আপনি আপনার কথার মধ্যেই একটা বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে মানে কেজিতে টাকা নেয়। হ্যাঁ, এখন অবৈধ সংযোগ আছে, কেজিতে টাকাও নিচ্ছে এটি সাধারণ মানুষের কাছেও যেমন বিষয়টা পরিষ্কার, তারাও যেমন জানে অবৈধ সংযোগ আছে সেটিও জানে, একই সঙ্গে যারা কর্তৃপক্ষ তাদের কাছেও বিষয়টি মানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না এসব জায়গায়? বহুবার আমরা কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি অবৈধ সংযোগ থাকবে না, ব্যবস্থা নেওয়া হবে, দেখছি, কিন্তু আলটিমেটলি এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। যে এই আপনি যেটি বললেন এটি খুব চমৎকার, যে ব্যবস্থা হচ্ছে না কেন। যে প্রাণ, এখানে জীবন খুব সস্তা, এখানে একজন ব্যক্তির জীবন সংখ্যা হিসেবে চিন্তা করা হয়, এই কারণেই আসলে ব্যবস্থাগুলো। এবং আরেকটি ব্যাপার, এটা শুনলে নিশ্চয়ই
আমরা খুব বেদনাহত হব না বা এটা সহজভাবে নিব। এখানে একটি ঘটনা আরেকটি ঘটনাকে পিছনে ফেলে দেয়, একটি ঘটনা একটি ঘটনাকে হত্যা করে, এবং দেখুন যে 2-3 দিনের মধ্যে আমরা এই ঘটনাটিকে ভুলে যাব, অন্য একটি ঘটনা ঘটবে, সেটি নিয়ে আমরা আসলে আলোচনা করব বা এইভাবে আমরা টকশোগুলোতে কথা বলবো। কিন্তু যে বিষয়টি আমি বলতে চাই, এখানে যে কথাটি খুব গুরুত্ব সহকারে আমার মনে হয় বিচার করা দরকার, যে আমরা যারা নাগরিক বা এই গ্যাসের লাইন আমরা যারা নিতে চাই বা নেওয়ার চিন্তা বা যারা নিয়েছে এদের, যে এইভাবে অবৈধভাবে একটি সংযোগ যে নেয়, হয়তো সে কিছুটা আর্থিকভাবে লাভবান হয়, লাভবান বলতে বুঝাচ্ছি হয়তো তার বিল কম দিতে হয় অথবা অবৈধভাবে সে বিষয়গুলো নিল, কিন্তু এর মধ্যে দিয়ে সে একটা কমিউনিটিকে, ওই এলাকার জনগণকে অথবা ওই যে জায়গা দিয়ে আসলে লাইনগুলো সে নিল, পুরো কমিউনিটিকে সে একটি বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। সুতরাং এখানে আমার জনগণ যখন অবৈধ সুযোগ নেওয়ার জন্য অবৈধ পথে যখন যোগাযোগ করে, আর আমার যারা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন সকলে যে ভালো, এই বিষয়টা আমি বলছি না, সুতরাং সেখানে যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জনকে, মানে আমরা একটা সময় ছিল এখানে হাফিজুর রহমান কার্জন স্যার এবং হারুন ভাই আছেন, যে আমরা একটা সময় বেতন কত এটাকে জিজ্ঞাসা করতাম দিস ওয়ে না দ্যাট ওয়ে, দিস ওয়ে মানে তার লিগ্যাল বেতন আর দ্যাট ওয়ে মানে তার উপরই। এখন সেই একটা কালচার তো আছে, এই দ্যাট ওয়ে কালচারটা আছে আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে, কেউ কেউ এই সংস্কৃতিতে অভ্যস্ত। সুতরাং এই দুইটি জায়গায় কর্মকর্তার অবৈধ ইচ্ছা আর আমার নাগরিকের মানে একটা চাহিদা পূরণকে সহজ করে অবৈধভাবে পূরণ করার ইচ্ছা, দুই ইচ্ছা যখন একত্রিত হয় তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবং এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, আমি শেষ করি, শেষ করি, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন আপনি দেখবেন 2-1 দিন মধ্যে যে আলোচনা পর্যালোচনা হয় তার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ বিষয়টি দেখছি, কমিটি হয়েছে, কিন্তু এটি কমিটির পর্যায়ে থাকে, এটি দেখার পর্যায়ে থাকে। আমরা এইভাবে যুগ যুগ ধরেই দেখছি, আমাদেরকে আগামী দিনগুলোতেই দেখতে হবে, এটাই হলো ব্যবস্থা। জি, অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নজর দিয়েছেন। হারুন রশিদ আসতে চাই আবার। হারুন রশিদ, এই যে দ্যাট ওয়ে আসলে কবে নাগাদ বন্ধ হবে? কারণ আমরা উন্নত দেশগুলোতে যেমনটা দেখি যে যারা আসলে বিভিন্ন সার্ভিসের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের মূল দায়িত্ব আসলে জনগণকে সেবা দেয়া, যথোপযুক্ত সেবা দেয়া। বাংলাদেশে কিন্তু বেতনও বেশ বেড়েছে, আপনি জানেন যে সে বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু মানে কত হলে আসলে কর্মকর্তারা তাদের দায়িত্বটা আসলে ঠিক মতো পালন করবে, দ্যাট ওয়েতে ইনকাম বাদ দেবে? এটি তো আসলে একটা আপেক্ষিক বিষয়, যে আপনি কত বেতন হলে, মানে আপনি বেতন 10 গুণ বাড়ালেও যারা দ্যাট ওয়ে করবে, আপনার অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাবেক, তিনি কিন্তু আশা প্রকাশ করেছিলেন যখন এই বেতন বাড়ানো হয় যে এবার দুর্নীতি কমবে বা ঘুষ দুর্নীতি কমবে, কিন্তু সেটি কমেছে বলে তো আমাদের সার্বিক চিত্র মনে হয় না। কিন্তু বিষয়টি অন্য জায়গায়। আমাদের দেশে এই কারাপশন ধরার জন্য দুর্নীতি দমন কমিশন আছে, এবং বিভাগ এবং যে কোনো বিভাগও কিন্তু এর জন্য দায়িত্ব নেয়, এবং তাদেরও একটা বিভাগের দায়িত্ব হচ্ছে তাদের কর্মকর্তারা যে দ্যাট করছেন কিনা, অর্থাৎ ঘুষ খাচ্ছেন কিনা, দুর্নীতি করছেন। আমি একটি কথা হয়তো বা আজ থেকে 10 বছর ধরে বা আরো, আমি যখন কথা বলি তখন থেকে, মানে গণমাধ্যমে যখন আমি চাকরি করি তখন থেকে একটা কথা বলি, যে বাংলাদেশে করাপশন ধরার জন্য রকেট সায়েন্স দরকার পড়ে না। আপনি আমাকে বিবেচনা করেন যে আমি হারুন রশিদ, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে আমার আয় কত, অর্থাৎ আয় কত। আয় মানে বলতে কিন্তু সবসময় কিছু ডিক্লেয়ার্ড ইনকাম, আপনি যে ইনকামকে ঘোষণা করতে পারবেন না সেইটি আপনার অবৈধ হয়। তাহলে ধরেন আমার বেতন যদি হয় 50,000 টাকা, তো আমার বাসা ভাড়া যদি হয় 30,000 টাকা, তাহলে আমি খাই কি? তো প্রত্যেকটা মানুষের যে আয়, সে সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তাও ধরেন, আপনি যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তারা কি দ্যাট ওয়েতে কেউ কেউ নাই? এটা তো আছেন। সুতরাং তাদের যদি জীবনযাপন, তাদের জীবনের ব্যয় এবং তাদের ইনকামটা মিলিয়ে দেখায়, তাহলে কিন্তু এটা ধরা খুব সহজ। কিন্তু এটা রকেট সায়েন্স হয়ে গেছে, তো এই জন্য এভাবে ধরে। হারুন রশিদ, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটি প্রশ্ন করেছিলাম আসলে তৌহিদুল হকের কাছে। ঢাকা শহরের অবস্থা যদি আপনি একবার চিন্তা করেন, আসলে তারের ছড়াছড়ি এবং গ্যাস লাইন কোন দিক দিয়ে গেছে কোনো ঠিক ঠিকানা নাই, এবং অনেক সময় যখন ভূমিকম্পের বিষয়গুলো আসে বা এরকম দুর্ঘটনার বিষয়গুলো আসে, তখন যারা বিশেষজ্ঞ তারা বলেন যে আমরা আসলে অগ্নিকাণ্ডের উপরে বসবাস করছি, যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেই জায়গায় বড় ধরনের ব্যবস্থাপনাও আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। কে ধরনের তাগিদ থাকবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে? যে আমাকে প্রশ্ন করছেন? জি জি জি, আপনাকে। আচ্ছা, এটা তো আসলে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, যেমন কয়েকদিন আগে তো বললেন যে সমস্ত আপনার ইউটিলিটি যে সমস্ত সার্ভিস গুলো আছে তার মাটির নিচে নেওয়া হবে, তো কবে নেওয়া হবে সেটা তো আমরা জানি না। আবার দেখলাম হঠাৎ করে
আপনার ইন্টারনেট লাইনগুলো কেটে ফেলা হচ্ছে। তো এইগুলো তো সমাধান না। এগুলো দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে যে এই ধরনের বিদ্যুৎ, টেলিফোন, আপনার গ্যাস বা সব ইউটিলিটি সার্ভিস গুলোকে একটা ছাতার নিচে নিয়ে আসে এবং যার যেখানে থাকার কথা তারগুলো সেখানে নেওয়া হবে। আপনার একটা যেটা সমস্যা যেটা হয়, আপনি যদি যারা ভূমিকম্প নিয়ে যারা কাজ করেন, আমাদের মাকসুদ কামাল স্যার কাজ করেন, এখন বোধহয় উনি এখন বোধহয় প্রভিসি হয়েছেন মাকসুদ কামাল স্যার, আমি যদি জানি। জি, জি। জি তো ওনার সাথে আমি দীর্ঘদিন আসলে যোগাযোগ নিয়ে রিপোর্টিংও করি। তো ঢাকা শহরের অবস্থাটা কি জানেন, আপনি যদি এখানে খুব বড় আকারের ভূমিকম্প হয়, বড় আকারের না মাঝারি আকারের, অথবা এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় যে যাতে ভূমি ধসের সৃষ্টি হয়, তাহলে এটা একটা যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, আমি জানি না রোজ কেয়ামতটা কিরকম হবে। তাই কারণ হচ্ছে এই একটা সার্ভিস সেক্টরের পাইপ ফেটে আর একটা এমনিতে বিল্ডিং ধসে পড়বি, বিভিন্ন জিনিস এক হয়ে গিয়ে এটি একটি অগ্নিকুণ্ড বা এটা আপনার নরককুণ্ডে পরিণত হবে এবং অগ্নিকুণ্ডে পরিণত হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং কেস হচ্ছে এই ধরনের দুর্ঘটনায় আপনার যে ওপেন স্পেসের প্রয়োজন হয়, মানুষ দৌড়ে গিয়ে বেরিয়ে কোথায় থাকবে, সেই ওপেন স্পেসও কিন্তু ঢাকা শহরে নাই। অর্থাৎ এমন একটা জায়গায় বসবাস করছি, খোদা না করুন এই যে বিদ্যুৎ লাইন, সুয়েরেজ লাইন, গ্যাস লাইন, অন্যান্য লাইন এমন ভাবে আছে, যদি এরকম ঘটনা ঘটে যায় তখন আসলে ওই ঘটনার পরে আমাকে আপনি খবর পরিবেশনের জন্য পাবেন কিনা আমার সন্দেহ আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আশা করি যে যাতে আরও কোনো রকম এরকম বড় দুর্ঘটনা না ঘটে, সেজন্য অন্তত এই ঘটনা থেকে অন্তত শিক্ষা নেবে যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তারা। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে আসতে চাই। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলার ঘটনা নিয়ে একটু আলাপ করতে চাই, যেটিতে র্যাব গতকাল আসলে বলেছিল যে ইউএনওর উপর হামলাকারীদের উদ্দেশ্য ছিল চুরি, যেটি আসলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেমনটা আসলে বলেছে। কিন্তু আজকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটি রয়েছে, সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন, তারা বলেছে যে চুরির ঘটনা নয়, ইউএনওর উপরে পরিকল্পিতভাবে আসলে হামলা করা হয়েছে। এবং তারা যেটা বলছেন যে পরিকল্পিত আক্রমণের ঘটনা এবং এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কোনো মহল হয়তো এটিকে চুরি বলে চালিয়ে দিতে চাচ্ছেন। একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, মানে কেন এই হামলা, অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। আপনার প্রথমেই একটা জায়গা একটু পরিষ্কার করা দরকার, কারণ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফ থেকে যখন সংবাদ সম্মেলনটা করা হয় তখন সময় টেলিভিশনে সেটা সরাসরি প্রচারিত হচ্ছিল, বেশ অনেক টেলিভিশনে করেছে। জি জি, প্রচার করছিল। এবং ওখানে আমি যতটুকু আমি মনে করতে পারি, তাতে করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সংশ্লিষ্ট কর্মকর্তা, সম্ভবত আর্মির কেউ, তারা বলছিলেন যে তারা ছায়া তদন্ত করছে এবং ছায়া তদন্ত করে যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাকে ধরা হয়েছে, তার দাবি, এটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দাবি না। অবশ্যই অবশ্যই, মানে তার দাবি যে চুরির উদ্দেশ্যে তিনি সেটা ঢুকেছিলেন। হ্যাঁ, কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলেছে যে এটার মোটিভ কি সেইটাকে উদ্ঘাটন করার জন্য আমাদের আরো তদন্ত করতে হবে এবং সেইটা যে ব্যক্তি অভিযুক্ত তিনি যদি দাবি করেন যে এই উদ্দেশ্যে আমি ঢুকেছি, সেটা তো আমরা নেব না। আমরা তো যখন তদন্তটা শেষ হবে, তদন্তটা শেষ হওয়ার পরে তখন, কারণ এখানে বোধহয় তদন্ত কয়েকটা জায়গা থেকে হচ্ছে, পুলিশ তদন্ত করছে, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছায়া তদন্ত করছে এবং এখানে অনেকগুলো আপনার বিষয় এখানে দেখা হবে যে তার ব্যক্তিগত শত্রুতার জের ধরে এটা হয়েছে, নাকি প্রশাসনিক কর্মকাণ্ডে কেউ নাকশ হয়ে তাকে করেছে, নাকি আপনার অন্য কোনো কারণে সেটা হয়েছে। মানে একটা ঘটনা ঘটার পরে অনেকগুলো আপনার আসপেক্ট থাকে তার, এবং প্রত্যেকটা আসপেক্টে আপনার অনুসন্ধানটা করা হয় এবং কাদের প্রত্যেকটা জায়গাতে কারা সন্দেহভাজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল ঘটনাটা। এবং এতে করে গতকাল যে ঘটনা আমরা যতটুকু তথ্য পাচ্ছি, কারণ এটা তো তদন্ত করতে সময় লাগবে, মানে এখন ধরেন যে সেকেন্ড ডেতে ইটস ভেরি আর্লি টু মেক এনি কমেন্ট, হ্যাঁ, প্রিম্যাচিউর কমেন্ট হয়ে যাবে। তবে আমরা যতটুকু তথ্য উপাত্ত পেয়েছি তাতে করে যে ব্যক্তির উপর, যে ব্যক্তি সন্দেহভাজন, তিনি মাদকাসক্ত, তিনি একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং তিনি, তার মাদকের ব্যবসা আছে এবং ওই যে ইউএনও ভদ্রমহিলা, তিনি যথেষ্ট দক্ষ একজন অফিসার, তিনি করোনাকালীন সময়ে অনেককে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন এবং তিনি সততার সাথে কাজ করার চেষ্টা করেন
আপনি দেখবেন যে প্রশাসনিক পর্যায়ে তিনি আপনার অ্যাডমিন ক্যাডারের হোক কিংবা প্রকৌশলী হোক কিংবা ডাক্তার হোক কিংবা শিক্ষক হোক, তারা যদি সততার সাথে কাজ করেন এবং তারা রাজনীতির সাথে জড়িত যারা কিংবা প্রভাবশালী ব্যক্তি, তারা অনেকভাবে প্রভাব বিস্তার করতে চান, তাদের সুবিধা আদায় করতে চান, তাদেরকে সুবিধা না দিলে তারা লক্ষ্যবস্তু হয়ে যায়। এবং সেরকম একটা থেকে, কারণ নিছক চুরির জন্য একজন ইউএন এর বাসায় মানে মানে কেউ ঢুকবে, এইটা ভেরি মাচ আনলাইক। হ্যাঁ, সুতরাং আমরা মানে প্রাথমিক সন্দেহটা কিন্তু ওই দিকে যায় এবং তাকে যেভাবে আঘাত করা হয়েছে, জি জি, আপনার যদি চুরির জন্য হয়ে থাকে তাহলে চাবিটা নিয়ে জোর করে চাবিটা নেওয়ার তৎপরতা থাকতো, সেই চাবি নিয়ে তার কোথায় সোনার গয়না, কোথায় টাকা পয়সা, সেটা কোনো কিছু আসলে খোয়া যায়নি, পর্যায়ে মাথায় আঘাত করা হয়। হ্যাঁ, সুতরাং এইটার থেকে আমরা প্রাথমিক যে তথ্য প্রমাণ, তাতে করে তাকে ব্যক্তিগতভাবে আঘাত করা হয়েছে। জি স্যার, আবার আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই তৌহিদুল হক। তৌহিদুল হক, আমি একটু জানতে চাই যে নিরাপত্তা নিয়ে আসলে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে। আমি একটু জানতে চাই যে মানে আনসার কিংবা সশস্ত্র আনসার দিয়েও কি এই যে ইউএনওদের নিরাপত্তা দেওয়া সম্ভব কিংবা প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব কিনা? অনেকেই বলছেন যে এটি আসলে সামগ্রিক আইন শৃঙ্খলার বিষয়, একই সঙ্গে যারা এরকম মানে প্রভাবশালী গোষ্ঠী যারা সন্ত্রাসীদের লালন পালন করে, রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে, সেই জায়গাগুলোতেও হাত দেওয়া প্রয়োজন বলে মনে করে। এই জায়গাটাই কি করণীয় দেখেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে প্লাবন। গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমাদের মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার বিষয়টি তো আসলে বিভিন্ন সময় আলোচনা হয়, বিশেষ করে তাদের মধ্যে থেকে কেউ যখন এইভাবে হামলার শিকার হয় অথবা কারো লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখনই তাদের নিরাপত্তার বিষয়টি আমরা আলোচনা করি। আপনারাও করেন, বিভিন্ন দিক থেকে সেটি আলোচনা হয় এবং তাদের যে সংগঠন, আজকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকেও সেই দাবিটি জানানো হয়েছে। এখন দিনাজপুরের ঘোড়াঘাটে যে ঘটনাটি ঘটেছে আমাদের ওয়াহিদা খানমের উপরে, এটি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো সত্য কি মিথ্যা সেটি তদন্তে বেরিয়ে আসবে, যেহেতু তদন্ত চলছে। কিন্তু আমরা অতীতে সরকারি কর্মকর্তাদের উপরে যে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলোর যদি আমরা যে গ্রাউন্ডগুলো, এর ব্যাকগ্রাউন্ড গুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে মূলত আমরা আসলে কি দেখি? মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে কিন্তু জনস্বার্থ নিশ্চিত করার জন্য অনেক ধরনের কাজ করতে হয়, যে কাজগুলো কারো কারো পক্ষে অথবা বিপক্ষে যেতে পারে। যেমন মাদক নির্মূলের জন্য কাজ করতে হয়, তাদেরকে অবৈধ এই যে সংযোগের কথা আমরা আজকে আলোচনা করছি, এই সমস্ত ক্ষেত্রেও তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে জনগণের নিরাপত্তার বিষয়টি কাজ করতে হয়। এখন মূলত যেটি দাঁড়িয়েছে, আস্তে আস্তে এটি আরো ভয়ঙ্কর হচ্ছে, সেটি হচ্ছে আজকে তাদের অ্যাসোসিয়েশন থেকে, এই যে প্রশাসনের যে অ্যাসোসিয়েশন থেকে যেটি দাবি করা হচ্ছে, আমাদের মাঠ পর্যায়ে প্রশাসনে যারা কাজ করছে তাদের প্রশাসনিক কাজের একটি বড় অংশ বা সময় তাদেরকে ব্যয় করতে হয় ওই এলাকার স্থানীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, অথবা রাজনীতিবিদ যারা রয়েছে, বিশেষ করে যে বিভিন্ন সংগঠন রয়েছে, একটি মূল দলেরও অনেক অঙ্গ সংগঠন রয়েছে, এদের মধ্যে সমন্বয় করা। এরপরে সেখানে গ্রুপিং আছে, আধিপত্য আছে, এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণের জন্য তাদেরকে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়, অনেক চাপের মধ্যে থাকে। এই ব্যাপারগুলোতে আসলে তাদের মনোযোগ নিবিষ্ট করতে হয়। সেই মনোযোগ নিবিষ্ট করতে গিয়ে যে সমস্ত কর্মকর্তারা জনগণের স্বার্থের প্রতি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, তারাই কিন্তু বিভিন্ন সময় হামলার শিকার হন। নিশ্চয়ই আপনার প্লাবন মনে আছে এবং আমাদের দুজন সম্মানিত আলোচকেরও মনে আছে, পটুয়াখালীর কলাপাড়া, আমি যদি ভুল না করে থাকি, 4 মাস আগে সেখানের ইউএনওর উপরে কিন্তু এরকম একটি হামলা হয়েছে, যদিও সেই হামলাটি ওয়াহিদা খানমের হামলার সাথে তুলনা চলে না, কারণ সেটি এত গুরুতর ছিল না। কিন্তু তদন্ত কমিটি হয়েছে, 4 মাস পরেও সেই তদন্তের রিপোর্ট আশি করে এখনো আসছে না, অর্থাৎ এখনো সেই তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখে নাই। তাহলে আমরা বলছি যে এই যে ব্যাপারগুলো, এখন ধরুন আমাদের সেটি রাজনৈতিক পরিচয় হোক, যুবলীগের একজন স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং যুবলীগের ওই নেতাকে দিয়ে, আমি নাম বলতে চাচ্ছি না যেহেতু তদন্তের বিষয়, ওই এলাকার একজন প্রভাবশালী নেতা এবং নির্বাচিত নেতা, আমি কিছু ক্লু বলে দিচ্ছি, নির্বাচিত নেতা, তাকে দিয়ে, ওই যুবলীগের নেতাকে দিয়ে অনেক চাঁদাবাজি কিংবা মাদকের এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ন্ত্রণ করতেন। সেক্ষেত্রে ওয়াহিদা খানমের সাথে তাদের মতবিরোধ তৈরি হয়। এখন বিষয়টি হলো
যে আমাদের এখানে সরকারি এখন যদি এখানে এটা বলে দ্বিতীয় কথাটি বলছি, প্রথমত হলো ওয়াহিদা খানমের উপরে যে আক্রমণটি হয়েছে এটি যদি সরকার কিংবা আমরা যদি মনে করি যে এটি শুধু ব্যক্তি ওয়াহিদা খানমের উপরে আক্রমণ হয়েছে তাহলে ভুল হবে। এটি পুরো প্রশাসনের উপরে আক্রমণ হয়েছে, কারণ একজন ওয়াহিদা খানম একটি প্রশাসনের অংশ এবং একজন নারী মানে ইউনো, এবং তিনি মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে তিনি যদি অথবা অন্যান্য পুরুষ ইউনোরা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় থাকে তখন কিন্তু তারা কাজ করার উৎসাহ হারিয়ে ফেলবে এবং ব্যক্তি স্বার্থের পরিবর্তে তারা কিন্তু অনেক সময় অপরাধী স্বার্থের প্রতি অনেকটাই নিবিষ্ট হবে, কারণ ব্যক্তি নিরাপত্তা, ব্যক্তির সেই নিরাপত্তা নিয়ে আসলে কাজ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এর মধ্যে আনসার নিয়োগ করা হয়েছে। দ্বিতীয় যে আমি কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের কোনো এলাকায় রাজনৈতিক কর্মীরা এই ধরনের সরকারি প্রশাসন বলুন অথবা নাগরিকের উপরে হামলা করে অপরাধ করে তারা কোনো বিচারের মুখোমুখি হতে হয় নাই অথবা তারা শাস্তি পায় নাই বলেই তাদের সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে সেটি আপনি সাহস বলুন, দুঃসাহস বলুন, অপসাহস বলুন, যেভাবেই বলুন, এটি বেড়ে যাচ্ছে কেন? একজন যুবলীগ কর্মী হোক অথবা তার অন্য কোনো পরিচয় থাকুক, একজন প্রশাসনের কর্মকর্তা অথবা একজন নাগরিকের উপরে হামলা করার যে সাহস, তার মানে হলো ওই ব্যক্তি এর আগে এরকম আরো অনেক অপরাধ করেছে, যে অপরাধগুলো করে তিনি পার পেয়ে গিয়েছেন অথবা তিনি মনে করেছেন আমার উপরে এমন একজন অথবা এমন কতিপয় আছেন যারা আমি যে কোনো ধরনের অন্যায় কাজ করলে আমাকে সেই জায়গা থেকে তারা মুক্ত করবেন। জি, আমরা একেবারে শেষ করছি, আমরা একটু কথা বলতে চাই হারুন রশিদ। এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন দরকার। জি, অনেক ধন্যবাদ হারুন রশিদের কাছে আসছে। যে হারুন রশিদ একটা প্রধান যেটি আসলে ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন তৌহিদুল হক, তিনি যেটি আসলে বলেছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি, একটা অন্যতম প্রধান দৈনিকের খবর সেটি হচ্ছে যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহিন শাহর সাম্রাজ্যে নাকি বাধা হয়ে উঠেছিলেন ইউএনও ওয়াহিদা, এবং তিনি আসলে আপনার বালুমহাল একই সঙ্গে খাস জমি দখলের চেষ্টা করতেন এবং সেই জায়গায় জাহাঙ্গীর, যুবলীগ নেতা জাহাঙ্গীর এবং আরও জাহাঙ্গীর বাহিনী আসলে তাদেরকে ব্যবহার করতেন এবং সেই জায়গায় নাকি মতবিরোধ ছিল, তার কারণেই এরকম হামলা হতে পারে, যারা স্থানীয়রা আসলে বলেছেন। যদি এরকমই হয় তাহলে যারা প্রশাসনের দায়িত্বে আছেন এই বিষয়গুলো দেখভাল করার, তারা আসলে কিভাবে কাজ করবে? সেটা হচ্ছে ওইখানকার যে বিষয়টি আপনি একটা পত্রিকা রেফারেন্স দিয়েছেন সেটি তো তদন্তের পর্যায়ে চলছে। আমি একটু আরো দুই একটা কথা বলে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে একটি জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করি হাফিজুর রহমান কার্জনের সাথে, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যে র্যাবের যে অফিসার তিনি যে একটা কমেন্ট করেছেন এটাকে আমি সুইপিং কমেন্ট বলি। অর্থাৎ উনি যার উদ্ধৃতি দিয়ে বলুক না কেন, যখন তিনি বলেন যে এটা চুরির উদ্দেশ্যে করা হয়েছে, সে আশা যাকে আটক করেছে তার উদ্ধৃতি দিয়েই বলুক না কেন, এটি মামলাকে হালকা করে দেয়, তদন্তকে ভিন্ন খাতে নেয়ার একটি ইঙ্গিত দেয়। সুতরাং এই তদন্ত পর্যায়ে আমি মনে করি সুইপিং কমেন্ট খুবই ভয়াবহ, তাতে তদন্ত বাধাগ্রস্ত হয়। দ্বিতীয়ত ওই যে রিপোর্টটি ছাপা হয়েছে সেটিও তদন্তের আমলে নিতে পারে, কিন্তু আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে যে ইউনো সাহেবরা কি কাজ করেন। একটা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত হয় তা তৃণমূলে বাস্তবায়ন করেন। সেকেন্ড হচ্ছে উন্নয়নমূলক কাজ তারা তদারকি করেন এবং বাস্তবায়ন করেন। জলমহল, বালুমহল যেটা বলা হয়েছে এবং জমি জমা দেখাশোনা করেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং করোনার সময় কাজ করেছেন। এখন যে জিনিসটি তারা চাপের মুখে পড়েন এবং উন্নয়নমূলক কাজের টেন্ডার তারা কিন্তু এগুলা পরিচালনা করেন। এখন ওখানে পলিটিক্স রয়েছে, ওখানে প্রভাবশালী রয়েছে, ওখানে নানা পক্ষ রয়েছে, এই পক্ষগুলোর চাপের মুখে তারা থাকেন। এখন কিভাবে থাকেন? রাজনৈতিক চাপ থাকে, প্রভাবশালীদের চাপ থাকে। এখন আপনি বালুমহলের কথাই যদি ধরেন, এক বাংলাদেশে আপনি নারায়ণগঞ্জেই খেয়াল করেছিলেন একজন আরেকজন টিএনও কিভাবে এই বালুমহল থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি, কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপের কারণে। অর্থাৎ এই একজন দক্ষ সৎ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ ইউনোরা যখন সত্যিকার অর্থে কাজ করতে যাবেন, তারা আমাদের এই যে আর্থ সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতি এই কারণেই কিন্তু চাপের মুখে পড়েন, বাধার মুখে পড়েন, কখনো আঘাতের মুখে পড়েন। জি, এই কারণে আমি একবারে শেষ করবো হারুন রশিদ। আমি একটা বিষয় একটু জানাতে চাই, যাদের এখন পর্যন্ত যাদেরকে আটক দেখানো হয়েছে এবং রিমান্ডেও নেওয়া হচ্ছে, আমি একটু জানতে চাই নাহিদ হাসান পলাশ, নৈশ প্রহরী ছাড়া বাকিদের সবার নামে মামলা আছে, মাদকের ব্যবসা আছে, মাদক সেবন, জমি দখল করার অভিযোগ আছে, একই সঙ্গে তারা স্থানীয় মেয়র, সাংসদ সহ সাধারণ মানুষকে মারারও অভিযোগ আছে এবং এইসব অভিযোগে তাদের খুব বেশি শাস্তি হয়নি আসলে। সেই জায়গায় কি করার দেখেন?
এমপির উপরে তো হামলা হয়েছে, এমপির উপরে তো হামলা হয়েছে। সেটাই বলছি, জি। সাদিকের সাথে গতকালকে তো আমরা কথা বলেছি, তার উপরে হামলা হয়েছে, পৌর মেয়রের উপরে হামলা হয়েছে, এবং একাধিক মাদক মামলায় একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও তারা ছাড়া পেয়ে গেছেন। তো এটি কিন্তু ওখানে জমি জমা ভূমিদস্যুতা প্রকট ওই এলাকায়, এবং ভূমিদস্যুতা তো প্রশাসন যখন এই সরকারি জমিকে রক্ষা, খাস জমি বাংলাদেশে প্রচুর, এই খাস জমি রক্ষা তো ইউনোদের দায়িত্ব, তারা যখন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে যান তখন যারা ভূমিদস্যু তাদের বাধার মুখে পড়বেন। সেই জায়গায় বড় অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা যে এইসবের সঙ্গে সবচেয়ে বড় যিনি অভিযুক্ত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক, তাকে আসলে আটক করে ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় মানে স্থানীয় যারা সাধারণ মানুষ তারা মানে অন্য কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না। সেটা হচ্ছে যে এটা তো তদন্তের বিষয়। এখন কেন ধরলো, আমার প্রশ্ন হচ্ছে যে যদি কাউকে সন্দেহজনক ভাবে ধরা হয় তো মিনিমাম তো সন্দেহের উপাদান থাকে যে আসলে এই কারণে হতে পারে, সেটিও স্পষ্ট করা উচিত ছিল। আবার তাহলে সন্দেহ কোথায় পাওয়া গেল না সেটিও স্পষ্ট করা গেল। কি বলবো ব্রিফিং এ, যে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা কোনো তার সংশ্লিষ্টতা পাইনি, তাই ছেড়ে দিয়েছি, তিনি বাড়ি চলে গেছেন, প্রয়োজনে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে কিসের সেই প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছিল? আবার দেখেন আরেকজন যে আসাদুল ইসলাম, হি ইজ কানেক্টেড উইথ দ্য জাহাঙ্গীর, সেও কিন্তু যুব দলের, তাকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমার কাছে খুব, আমার মানে তদন্তটা আরো হতে দেওয়া উচিত, মানে সুইপিং কমেন্ট না করে চুরির মতো ঘটনার দিকে না যেয়ে বরং একজন ইউনোকে আমার কাছে বিশ্বাস হয় না যে আপনি যদি তার মাথার আঘাত দেখেন, একটা সেকেন্ড বলি, জি অসংখ্য ধন্যবাদ হারুন রশিদ, শেষ করতে হবে, অসংখ্য ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা আশা করি যে এই ঘটনায় যারা মানে প্রকৃত ঘটনাটা উঠে আসুক এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে পরবর্তীতে প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তারা স্বস্তি বোধ করেন তাদের যথাযথ দায়িত্ব পালন। এই ছিল নিউজরুম সংলাপ। ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, হারুন রশিদ, তৌহিদুল হক, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে নিউজ 24 আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে নিশ্চয়ই আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে।